আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, তবে রবীন্দ্রনাথের কাল আর নেই, তাই বাজনাটা ভোটের বাজনা বলেই মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার 3 দিনের জেলা সফরে একেবারে ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদীর সরকার, ইডি এবং সিবিআই বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। অনেকে বলছেন 3টে কারণ রয়েছে। প্রথম কারণ, ঠিক যে মুহূর্তে অসহিষ্ণুতার কারণে ঘরে বাইরে সমালোচিত হচ্ছে বিজেপি সরকার, ঠিক সেই সময় বিজেপি বিরোধী অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে আসার তাগিদ। দ্বিতীয়, 2016 বিধানসভা নির্বাচন এবং এ রাজ্যের প্রায় 30% সংখ্যালঘু ভোট। এবং তৃতীয়ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, সন্দেহ নেই, বিজেপি ইতিমধ্যেই প্রায় ঘোষণা করে দিয়েছে যদি বিহার নির্বাচনে তাদের ফলাফল ভালো হয়, সর্বশক্তি দিয়ে তারা বাংলায় ঝাঁপাবে। তার আগে ইংরেজিতে যাকে বলে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, সেই জায়গাটা একেবারে পোক্ত করে ধরে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো সন্দেহ নেই যে পাটলিপুত্রের জয়টিকা কার কপালে উঠবে তার উপর বঙ্গ রাজনীতির অনেকটাই মুহূর্তে নির্ভর করছে। সেই নিয়ে আমাদের এই বিশেষ পর্ব, আমাদের এখনকার বিষয়। মোদি মোকাবিলায় ফের রণংদেহী মমতা, বঙ্গযুদ্ধের রণনীতি ঠিক করবে অঙ্গযুদ্ধের ফল। আলোচনার জন্য এই মুহূর্তে একদিকে রয়েছেন শ্রীকুমার মুখোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিআই নেতা, আছেন অশোক সরকার, বিজেপি নেতা, আছেন শিল্পী সমীর রাইজ। অন্যদিকে অধ্যাপক দেবনারায়ণ সরকার, কংগ্রেস নেতা, অধ্যাপক ওম প্রকাশ মিশ্র এবং অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে দেখব গত দুদিনের সভায়, গতকাল এবং আজ, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার সম্পর্কে, সিবিআই সম্পর্কে, ইডি সম্পর্কে ঠিক কী বললেন। রাজ্যে বিধানসভা ভোটের আগে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় মোদী বিরোধিতার সুর চরমে। মঞ্চ যাই হোক, মোদী সরকারকে আক্রমণের সামান্যতম সুযোগও হাতছাড়া করছেন না মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের সভাতেও তার ব্যতিক্রম হলো না। ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান, সেই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে এই সরকার আসার পর। কিন্তু আমরা রাজ্য সরকার থেকে আমরা এলডব্লিউই, স্টেট গভর্নমেন্ট, জঙ্গলমহল এই ইন্টিগ্রেটেড ফান্ড চালাচ্ছি। কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা পারি না বন্ধ করতে, কারণ মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, ওদের নাও থাকতে পারে। আমার টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে দিল্লি। মুখ্যমন্ত্রীর এই চড়া সুর অবশ্য বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি নানা ইস্যুকে হাতিয়ার করে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ভয়াবহ বন্যার পর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বন্যায় ক্ষতিপূরণের দাবি জানান মুখ্যমন্ত্রী। আশ্বাস মিললেও এখনো মেলেনি ক্ষতিপূরণ। ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই জেলায় প্রায় 4,18,000 ফার্মার্স এর মধ্যে এফেক্টেড। আমরা টাকা পাইনি কেন্দ্র থেকে এখনো। এগুলো এ নয় যে দয়া করে দিচ্ছে তার টাকা, রাজ্য থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় তার একটা অংশ রাজ্যকে দেওয়া হয় এসব খাতে। বুধবার জঙ্গলমহল সফরে যাওয়ার আগে এই অভিযোগ তুলে কেন্দ্রকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর অভিযোগ, পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন তহবিলে 3,000 কোটি টাকা রাজ্যের প্রাপ্য। প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়ার পর কয়েক মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটি টাকাও হাতে পায়নি রাজ্য। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সাম্প্রতিককালে বারবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর আমি দেখলাম প্রথম বছর কেটে নিয়ে গেল 21,000 কোটি টাকা। মনমোহন সিং এর সরকারও আমাদের 1 পয়সা হেল্প করেনি, বিজেপির সরকারও করেনি, এটা মাথায় রাখবেন। শুধু উন্নয়নে অসহযোগিতার অভিযোগই নয়, প্রতিহিংসাবশত দেশের বেশ কিছু শিল্পপতি এবং চিত্রতারকার পেছনে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে লাগিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, আর বলতে গেলেই আপনি যদি না প্রতিবাদ করেন তাহলে আপনার ঘরে ইডি ঢোকাবে, নয় সিবিআই ঢোকাবে। ফিল্ম স্টার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেকে ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। সম্প্রতি কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের বাড়িতে সিবিআই হানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে পাল্টা হুঁশিয়ারির সুর। आज चीफ मिनिस्टर में का घर में जाके आप क्या करते हो? सीबीआई रेड कराते हो, करो अगर चीफ मिनिस्टर चोर है तो। लेकिन कभी चीफ मिनिस्टर जाके प्राइम मिनिस्टर घर में रेड करेगा तो क्या होगा? देश का हाल क्या होगा? মোদীর সাধের স্বচ্ছ ভারত প্রকল্প নিয়েও খোঁচা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। एक कमेटी का मीटिंग बुलाते हैं, कभी स्वच्छ भारत, एक इशू, ओनली वन इशू, लेकिन देयर आर सो मेनी इशूज, सो मेनी डिपार्टमेंट। एक दिन झाड़ू देने से क्या देश सफा हो जाता है? কিন্তু হঠাৎ করে মোদীর বিরুদ্ধে কেন সুর চড়ালেন মমতা? সারদা নিয়ে সিবিআই এর ধীরে চলার শর্তে মোদী মমতা সমঝোতা হয়েছে বলে দাবি করে আসছে কংগ্রেস, সিপিএম।
আর তাদের এই দাবি যদি সংখ্যালঘুদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে তা তৃণমূলের কাছে বিপজ্জনক হতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কারণ রাজ্যের প্রায় 27% মুসলিম ভোট তৃণমূলের ক্ষমতা ধরে রাখার অন্যতম প্রধান ভিত্তি, আর তারাই যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে ধাক্কা খেতে হতে পারে তৃণমূলকে। তাই সংখ্যালঘুদের ভরসা অটুট রাখতে বিধানসভা ভোটের মুখে মোদী সম্পর্কে মমতার সুর চড়াচ্ছেন বলে মত পর্যবেক্ষকদের একাংশের। বিহারে নীতিশ, লালু এবং সোনিয়ার মহাজোটকে ভোট দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের মধ্যেও কৌশলী রাজনৈতিক চালই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কারণ বিহারের ভোটের ফল বিজেপির অনুকূলে গেলে ফের সিবিআই সারদা কেলেঙ্কারির সন্ধানে তৎপর হতে পারে বলে নানা মহলে জল্পনা। এই প্রেক্ষাপটে বিহারে নীতিশ, লালু, সোনিয়ার মহাজোট জিতে গেলে মোদির জয়রথ দিল্লির পরে ফের পটনায় ধাক্কা খাবে। আর তেমনটা হলে প্রত্যক্ষ যুদ্ধে না হলেও পরোক্ষে যুদ্ধ জয়ের স্বাদ পাবে তৃণমূলও। দিল্লির কেরল হাউসে বিফ গুজবে পুলিশের হানা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শরিক শিবসেনা দাদাগিরিতে পাক গজল গায়ক গুলাম আলীর অনুষ্ঠান ভেস্তে যেতেই মমতা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কলকাতায় অনুষ্ঠান করতে। মুখ্যমন্ত্রীর এই বাড়তি উদ্যোগের মধ্যেও মোদির অস্বস্তি বাড়ানোর কৌশলই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কারণ দেশের নানা প্রান্তে ধর্মীয় অসহিষ্ণুতার প্রেক্ষিতে মোদী সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন সাহিত্যিক, চলচ্চিত্র ব্যক্তিত্ব, বিজ্ঞানী থেকে শুরু করে ইতিহাসবিদদের একাংশ। আর তাই রাজনীতির শর্ত মেনে সুযোগ বুঝে সেই অস্বস্তি আরও বাড়িয়ে রাজনৈতিক ডিভিডেন্ড তোলার চেষ্টা মমতা করছেন বলে মত পর্যবেক্ষকদের একাংশের। বামেদের হটিয়ে রাজ্যে ক্ষমতার শীর্ষে পৌঁছতে সফল হলেও দিল্লির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ধাক্কা খেতে হয়েছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কিন্তু হাল ছাড়েননি মমতা, মাঝে মধ্যে ফেডারেল ফ্রন্ট গঠনের চেষ্টা চালিয়েছেন। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের ডাকে সাড়া দিয়ে দিল্লিও গিয়েছিলেন তিনি। মোদী বিরোধিতায় সুর চড়িয়ে দিল্লিতে সেই যুক্তরাষ্ট্রীয় জোটের ভরশক্তি হয়ে ওঠার চেষ্টাও মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। সিকমদা, এর আগে এই স্টুডিওতেই বারবার আপনারা বলেছেন, আপনিও বলেছেন যে মোদি মমতার গট-আপ গেম চলছে এবং তার সবথেকে বড় প্রমাণ যে সিবিআই সারদা তদন্ত সম্পূর্ণ শ্লথগতি হয়ে যাওয়া, তদন্ত হচ্ছে এটাই মানুষকে এখন মনে করে দিতে হবে, যা গতি এই মুহূর্তেও দাঁড়িয়ে আছে। এখন কি বলবেন? সরাসরি মুখ্যমন্ত্রী আক্রমণ। একই কথা বলবো, তো আমার জায়গা পাল্টে ফেলার কোনো কারণ নেই। একদম বিহারের ইলেকশনকে কেন্দ্র করে যদি গোটা আলোচনাটা হয়, এক নম্বর কথা হচ্ছে যে এই প্রথমবার ভারতবর্ষের স্বাধীনতার পরে একটা নির্বাচন হচ্ছে যেখানে একটা স্টেটে টোটাল লেফট পলিটিক্স যারা করছেন সেই সমস্ত দলগুলি একসাথে সমস্ত সিটে ক্যান্ডিডেট দিয়ে লড়ছে। এটা এক নম্বর কথা। সেখানে দাঁড়িয়ে আমাদের বিজেপির সম্পর্কে স্ট্যান্ড বা নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব এদের দুটো গভর্নমেন্ট সম্পর্কে আমাদের যে অ্যানালিসিস তা অলরেডি পেপারে এসছে, আমরা বলছিও, এই আলোচনায় গেলাম না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মমতা দেবী হঠাৎ করে এই জায়গায় চলে গেলেন এই কারণে যে সেটাই গট-আপ দিল্লিতে দোস্তি আমরা সিরিজ অফ ঘটনাতে আমরা পার্লামেন্টে দেখে ফেলেছি। সরাসরি এই ইস্যুগুলোতে আক্রমণ করছেন, এর প্রতিক্রিয়া হবে না দিল্লি থেকে? কিচ্ছু হবে না, কারণ পশ্চিমবঙ্গে বসে ওনার যেটা দরকার প্রবলভাবে তা হচ্ছে সংখ্যালঘু মানুষের ভোট। উনি ভাবছেন যে এই সব করলে ওটা হয়ে যাবে, কারণ উনি খুব ভালো করে জানতেন ইমাম ভাতা দেওয়া যায় না। উনি জানার পরে ওটা দিয়েছেন বোঝানোর জন্য আমি তোমাদের সঙ্গে আছি। আমি শুধু তোমাকে একটা কথা বলি, আমাদের একদম অ্যাবসলিউটলি গ্যালারি শো ছাড়া কিছু না। আমি তোমাকে একটা ঘটনার কথা বলি, তা হচ্ছে সংখ্যালঘুদের উন্নতির কথা। তো সাচার কমিটির হিসেব মতো আমাদের সময় যদি 2 যদি ওরা সরকারি কর্মচারী হিসেবে থেকে থাকতেন সংখ্যালঘু মানুষ, এদের সময় ওটা 2 কম হয়ে একেবারে 1 পেছনে চলে গেছে। এইটা জায়গা দাঁড়িয়ে আছে। আসলে গোটাটা হচ্ছে প্রচার সর্বস্ব সারদা এবং এই সব এটা এক্ষুনি চালু হয়ে যাবে যেদিন বিজেপি বুঝে যাবে যে মমতার দরকারটা তার নেই। রাজ্যসভার এই সমস্ত ইলেকশন হয়ে গেলে রাজ্যসভা চালু হয়ে যাবে সিবিআই ইডি তদন্ত। হ্যাঁ, যখন ওদের কোনো প্রয়োজন হবে না তখন ওটা চালু হবে। বেশ, আমি দেবনারায়ণ বাবুর কাছে আসব। কনফার্ম করার জন্য মমতা দেবী যা করছেন, সংখ্যালঘু ভোট করার জন্য, কনফার্ম করার জন্য করছেন, এটা একটা দিক। আর দিল্লিরটা একদম গট-আপ। ফাইন।
আমি দেবনারায়ণবাবুর কাছে, দেবনারায়ণবাবু বার্তাটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে প্রথম দিন নীতিশ কুমারকে সমর্থন করার কথা বললেন টুইটারে, পরের দিন আবার ক্লারিফাই করে দিলেন যে নীতিশ কুমার শুধু নয়, নীতিশ কুমার এবং কংগ্রেস জোট, অর্থাৎ বার্তাটা শুধুমাত্র এই শ্রীকুমার দা যেটা বলছেন সংখ্যালঘুদের প্রতি নয়, বার্তাটা কিন্তু কংগ্রেসের প্রতিও একটা, সেটা বীরভদ্র সিংয়ের শুরু এবং নীতিশ কুমার কংগ্রেস জোটকে সমর্থন করার কথা বলে আরও পরিষ্কার করে দিয়ে, আরও স্পষ্ট করে বলে দ্বিতীয় বার্তা, একটা রাজনৈতিক বার্তাও শুরু হয়ে গেল। না, আপনার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে নীতিশ তো একটা মহা জোটে আছে, এখন নীতিশকে বার্তা দেওয়া মানে তার মানে কি? একাকে তো বার্তা নেই, জোটের বার্তা, এটা দিয়ে ওইটাকে সিম্পলিফাই করলে ওটা বলা যাবে না। তাহলে কংগ্রেস তাহলে শুধু নীতিশকে দেওয়া, এটা তো হয় না, এটা জোটের মধ্যে। না বুঝলাম, আমি বললাম প্রথম দিনের পর দ্বিতীয় দিন আরো স্পষ্ট করে ক্লারিফাই করে দিলেন যে কংগ্রেসের নামটা উল্লেখ করলেন। না, তাতে অসুবিধাটা কোথায়? না, কোনো অসুবিধা নেই, আমি রাজনীতি না সুবিধার কথা বলছি। জোটে যখন আছে তখন নীতিশকে শুধু নীতিশকে ভোট দাও, এটা তো হয় না। জোটকে না যেতে পারলে নীতিশকে কি করে সেইটা জিতবে? না আমি বলছি একই সঙ্গে কি গোটা কংগ্রেস হাইকমান্ড এবং রাজ্যের কংগ্রেসকেও বার্তা দিলেন? সেটাও ভাবতে পারেন, সেটাও ভাবতে, রাজনীতির ব্যাপার রঙ্গমঞ্চ, কে কি ভাববেন। কিন্তু আমি শ্রীকুমার বাবুর কথাগুলো বলছি, না আপনাকে একটা কথা বলি, না আমি আপনার শ্রীকুমার বাবু যে কথাগুলো বলে গেলেন, বললেন আর কতগুলো মিথ্যে বললেন আপনারা, না আমি কথা বলিনি, মানে সাচার কমিটির রিপোর্টের পরে 4.5 বছর ক্ষমতায় ছিলেন, কি করেছিলেন? কি করেছিলেন? আপনি মিথ্যাটা বলবেন না, আমি ঠিক করে দিয়েছি। আপনি কত পার্সেন্ট করছেন? না এখন কত পার্সেন্ট আপনি হিসাব করেছেন? আপনি হিসাব করেছেন? হ্যাঁ, এটা অলরেডি 6 বেরিয়েছে, এটা 0.97 হয়ে গেছে। না এটা 0.97 হয়ে গেছে, মানে এটা ইউ আর ক্রিয়েটিং ইট। এই ভাবে মিথ্যাটা বলবেন না, রেফারেন্স মোটেই না, কোনো রেফারেন্স কিচ্ছু করেননি, শিক্ষাক্ষেত্র কোনো করেননি, এমনিও করেননি। কত কোটি টাকা খরচ করেছিলেন আর এরা কত কোটি টাকা খরচ করে, এটি বলুন তো। আপনি বলুন না, না কত কোটি টাকা খরচ করে, সংখ্যাটা বলুন, সংখ্যাটা বলুন। আপনারা স্টেট বাজেট, না ওনাকে বলতে দিন, কত কোটি টাকা আগে সরকার করেছিল, এই সরকার 4.5 খরচ করেছিলেন 4 বছর। শুনুন, এইভাবে মিথ্যে কথাটা বলবেন না, ম্যানিপুলেট করবেন না, সত্য কথাটা বলতে শিখুন। ইমাম এমএসকে লোকগুলো স্ট্রাইক করছে কেন? অনশন করছে, আচ্ছা স্ট্রাইক করছে আজকে 25 আপনাদের ইনফ্লুয়েন্সের জন্য সংখ্যালঘু মানুষের উন্নতি করেছে, এখনো পর্যন্ত আপনারা করেননি। এখানে আমি দুটো কথা বলি, দাঁড়ান এক সেকেন্ড, আপনি আমাকে উত্তর দেবেন। এক নম্বর দাঁড়ানো সময় আমি বলছি, এই সরকার আসার পরে সরকারি বাতাসা, আপনারা সেখানেই যাচ্ছেন, উদাহরণ দিয়ে দিন সরকারি বাতাসা করেছেন। আমি আপনাকে দুটো রেফারেন্স করছি। আপনি কটা করেছিলেন? আমি নাম ধরে বলছি, আপনি কটা করেছিলেন বলছি, উদ্বোধন দিলে হবে না। উদাহরণ দিচ্ছি আপনাকে, নাম ধরে বলছি। 95টা বেশ, আমরা সম্পূর্ণ অন্য জায়গায় চলে যাচ্ছি শ্রীকুমার দা। আমি বলছি ব্যানার্জি যোগ করেছেন আপনারা 10 গুণ বেশি। আমি শুধু একটা কথা বলি, কাজী নজরুল মাদ্রাসা, কাজী নজরুল ইসলাম মাদ্রাসা এক, 2 নম্বর হচ্ছে কেন এটা বলছেন? আমার মূল বিষয় যেটুকু করেছে তার এক কেন শুধু আমি মূল বিষয় আবার ফিরবো, সম্পর্কের সমীকরণ। ঠিক কিভাবে সম্পর্কের সমীকরণ কখনো দুই বৃহৎ রাজনৈতিক শক্তি, অন্তত এই রাজ্যের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে কখনো কাছাকাছি, কখনো বা দূরে চলে গেছেন। দেখুন, সুযোগ পেলে এখন এভাবেই মোদী সরকারকে তুলোধনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনে বারবার দেখা গিয়েছে এই ছবি। তবে মমতা মোদী সম্পর্কের রেখাচিত্র কিন্তু কখনোই একভাবে চলে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে এজন্য পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের মতো। তবে এক্ষেত্রে প্রকৃতির নিয়ম খাটে না, খাটে রাজনীতির নিয়ম। আর সেই নিয়মে আবর্তিত হতে হতেই দুজন কখনো চলে আসেন কাছাকাছি, কখনো চলে যান একেবারে দুই মেরুতে। যেমন 2014 সালের লোকসভা ভোটের আগে। এই সময় মমতা মোদী সম্পর্কের টানাপোড়েন ছিল চরমে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সে সময় এরকমই রণংদেহী ভূমিকায় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে। শারদা ইস্যুকে হাতিয়ার করে পাল্টা মমতার বিরুদ্ধে সুর চড়ান মোদিও। ममता जी, आपकी ऐसी कैसी ममता रही कि जो मां शारदा थी और जो लक्ष्मी थी वो शारदा चिटफंड बन गई। লোকসভা ভোটের পরও এই দূরত্ব বেশ কয়েক মাস বজায় ছিল। তারপরই হঠাৎ গলতে শুরু করে বরফ। যখন দিল্লিতে একান্ত বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী, দূরত্ব কমে আসে। কিছুদিনের মধ্যেই কলকাতার নজরুল মঞ্চেও একসঙ্গে সহাস্য অবস্থায় দেখা যায় মমতা মোদীকে।
সম্পর্কের রেখাচিত্র যে তখন ক্রমশ ভালোর দিকে তা বুঝিয়ে দেন নরেন্দ্র মোদীও। বার্নপুরে এসে 2G কয়লা কেলেঙ্কারি নিয়ে আক্রমণ শানালেও সারদা নিয়ে টু শব্দটিও করেননি তিনি। कोयले का घोटाला, 1,76,000 करोड़ का घोटाला, स्पेक्ट्रम का घोटाला, पनडुब्बी का घोटाला, पानी में घोटाला, जमीन पे घोटाला, आसमान में घोटाला, घोटाले ही घोटालों की खबरें हम पूरी देर सुनते आते थे। মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ রাজ্যে এসে মা সারদার প্রসঙ্গ তুলেই ক্ষান্ত দেন। মমতা কেন্দ্র তখন আরও কাছাকাছি আসার ইঙ্গিত মেলে। आरोप प्रत्यारोप लगाने का सिलसिला बहनों भाइयों के बंद होना चाहिए। সম্পর্কের গ্রাফ আরো ভালোর দিকে এগোয় এরপর। মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। একই গাড়িতে অনুষ্ঠান স্থলে যান দুজনে, কিন্তু তারপর আবার হঠাৎই বদলে যায় পরিস্থিতি, আবার সম্পর্কের রেখাচিত্রে পতন। কখনো দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ডাকা সম্মেলনে গিয়ে রাজ্যপালের প্রসঙ্গ তুলে ঘুরিয়ে কেন্দ্রকে আক্রমণ। पैरेलल गवर्नमेंट चलाना एक कोऑपरेटिव फेडरलिज्म हो सकता है? गवर्नर कैसे नॉमिनेटेड लोग हो गया पैरेलल गवर्नमेंट? এরপর সম্প্রতি আবার বিহার ভোটের মাঝে বিজেপি বিরোধী মহাজোটের মুখ নীতিশ কুমারের পাশে দাঁড়িয়ে টুইট করেন। মমতা বলেন, দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে নীতিশ কুমারকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত করুন। শুধু তাই নয়, বিজেপি বিরোধিতার সুর জিইয়ে রেখে ঘুরিয়ে কংগ্রেসকেও বার্তা দেন মমতা। বিহারে তৃতীয় দফার ভোটের ঠিক আগের দিন মমতা টুইট করে বলেন, লালু নীতিশজিরা কংগ্রেসের সঙ্গে যে মহাজোট করেছেন তাকে তৃণমূল সমর্থন করে। এই কাছে তো এই দূরে, অনেকে বলছেন এ সম্পর্ক বোঝা দায়। এবিপি আনন্দ। অশোকদা, আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম রাজনৈতিক সম্পর্ক এইরকমই হয়, তাতে কোনো অসুবিধে নেই। আমার অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত যদি একটা প্রফেশনাল ইনভেস্টিগেশনই হয়, তাহলে তার বিশ্বাসযোগ্যতা কি করে থাকবে যখন রাজনৈতিক সমীকরণের ওপর তার তৎপরতা নির্ভর করবে? কখনো আপনাদের জয় বন্দ্যোপাধ্যায়, কখনো আপনাদের যে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক আছেন কৈলাস বিজয়বর্গী, হ্যাঁ, তিনি ডেডলাইন ফিক্স করে দিচ্ছেন। পৃথিবীর কোনো তদন্ত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না এরপরে? দেখুন, জয় ব্যানার্জি কি বলেছেন ওটা অতটা গুরুত্ব নেই। হ্যাঁ, এখন কৈলাস বিজয়বর্গীটা গুরুত্ব দিয়ে ভাবা যেতে পারে, কারণ কৈলাস বিজয়বর্গী কিছু কি বলেছেন, উনি যেটা বলেছেন যে আমরা পরবর্তী নির্বাচনে সম্পূর্ণ শক্তি দিয়ে ছাপাবো। না 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 না, তাছাড়াও বলেছেন যে কালী পুজোর পরে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের জেলে দেখতে পাবেন। কিন্তু টাইম লাইন ফিক্স করে দেয়া, একটা মানে এক্ষুনি দেবনারায়ণ 10 তারিখ এক্ষুনি দেবনারায়ণ বাবুরা বলবেন যে হ্যাঁ, এরপরে সিবিআই তদন্ত করলে তো এই সাধারণ মানুষের মনেও সন্দেহ হবে যে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই ঠিক কথা, আপনার সঙ্গে আমি ভাবছি জিনিসটাই, কারণ মমতা ব্যানার্জি যেটা বলছে আর কি, উনি হয়তো উনিও খবরটা পেয়েছেন, উনি অ্যারেস্টও হতে পারেন, কারণ সারদার টাকা তো ওখানেই গেছে মেনলি, তো গেছে যখন যাবেই। আর এই সারদার কেসটা কিন্তু অনলি মার্ডার কেস নয়, যে একটা গুলি করেছে, 4 জন সাক্ষী আছে, দেখেছে, আমি ফাঁসি দিয়ে দিলাম। এর তো মানে অর্ধেক, মানে বিধাননগর পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে আর তলায় যারা ছিলেন তারা সবাই এর মধ্যে জড়িত, একদম সমস্ত। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর গেছে কিনা জানি না, কিন্তু কৈলাস বিজয়বর্গীর কাছে যদি খবর যায়, তাহলে সিবিআই তদন্ত কোন পথে এগোচ্ছে, এর পরে কি হবে, সেটা আরো মারাত্মক। দেখুন, এটা তো আমি এখানে স্টুডিওয়ে দাঁড়িয়ে বলছি যে মমতা ব্যানার্জি বা তার দল সম্পূর্ণভাবে এই সারদা কেলেঙ্কারিতে অন্তত ওতপ্রোতভাবে জড়িত, এবং জড়িত বলেই সবাই বলছে, সাধারণ পাবলিক বলছে, আপনি রাস্তায় টামে ঘাটে তারাই বলছে এ কবে যাবে, কবে ঢুকবে এরা। না না, সবাই জানে, সিবিআই জানে না, জানছে না, তাহলে সবাই জানে। আমি সিবিআই বলতে পারি, আপনার সঙ্গে যারা স্টুডিওতে আমি যেটা পাবলিক যেটা বলতে পারে সেটা তো সিবিআই বলতে পারে না, সেই চেয়ারে বসে ওই আনন্দ নিয়েই থাকুন, থাকতে পারি। আপনি আনন্দের কথা বলছেন, আপনার দুপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের আমি দেখতে পাচ্ছি, তাদের একমাত্র বক্তব্য ছিল চিরকাল যে সিবিআই তদন্তে উঠে আসুক যে কারা প্রকৃত অপরাধী, তারা তৃণমূল কংগ্রেসের যদি কেউ হন তাতে তারা বিন্দুমাত্র দুঃখিত হবেন না। কিন্তু আমার বক্তব্য সেটা কৈলাস বিজয়বর্গী জানবেন কি করে,
জানাটা কি উচিত? এ কি নিরপেক্ষ তদন্তে হয় নাকি? উনি রুলিং পার্টি জেনে উনি গেলেন? কোত্থেকে খবর পেয়ে বলেছেন সেটা আমার জানা নেই আর কি। হ্যাঁ, তবে সাধারণভাবে অনধিকার চর্চা করেছেন, আমি চর্চা করেছেন কিন্তু জেনে ইচ্ছা করে হয়তো বলাচ্ছে, এটাই তো বিজেপির। আমি কিন্তু আপনাকে লালু প্রসাদ নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপনি না, উত্তর ঠিক দেননি। আছে, ঠিক আছে, বলুন। হ্যাঁ, বলুন। আমি আমার একটাই কথা, আজকাল বাসে ট্রামে আপনি যেখানে যাবেন, সারদা নিয়ে প্রত্যেককে একটাই কথা, টিএমসি টাকাটা খেয়েছে, টিএমসি চোর করেছে। এই কথাটা মানে ভাসতে ভাসতে হয়তো কৈলাসজির কানে গেছে, অনেক প্রমাণ। 95 থেকে খেয়েছে। আপনি কেন এত বেশি করে শুনতে পাচ্ছেন বলুন তো? যেহেতু আমি রাস্তাঘাটে হাঁটি বাড়ি। একজন সম্মানিত বিজেপি নেতৃত্ব, না, না, সম্মান সবাই না, আপনাকে রাস্তা, জিজ্ঞাসা সাধারণ করছে, লোক। তাহলে নরেন্দ্র মোদী করছে নাকি? অর্থাৎ 1.5 বছর হয়ে গেল এই সরকারের, তারা যে কিছু করছে না এই প্রশ্ন আপনাকে বারবার করে তারা আপনাকে আপনাকে অনেকগুলো কিন্তু রতি মহারথী কিন্তু এখন ভেতরে আছে। আপনি এমন ভাবছেন না যে কিছু করছে না। আমায় গত 3 মাসের গত 3 মাসের একটা ডেভেলপমেন্ট বলুন প্লিজ। আমি সংবাদ মাধ্যমে চাকরি করি, এটা আমার পেশা, কিন্তু আমি জানতে পারিনি। আমি বলছি এসকেপ রুট কাকে বলে জানেন? সেই এসকেপ রুটের মতো সারদা, রোজ ভ্যালি ছেড়ে সমস্ত নাম না জানা অপরিচিত ছোট সংস্থায় যারা কোনোদিন মানি ট্রেল বলতে পারবে না, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ, যারা কোনোদিন কারা ক্ষমতাশালীরা বেনিফিশিয়ারি রোল পালন করেছেন সেটা বলতে পারবেন না, তাদের পেছনে সিবিআই দৌড়াচ্ছে। আপনি কি এমপিএস রোজ ভ্যালি নিয়ে কিছু ভাবছেন? আর ছোট খুব একটা না, আমি বললাম তো, সারদা, রোজ ভ্যালি ছাড়া যে অনামী সংস্থাগুলোর পেছনে সিবিআই দৌড়ে বেড়াচ্ছে কে এসকেপ রুট বলে। দেখুন, এটা হয়তো এবং আপনাকে সংস্থাকে বলে দিয়েছে, আপনারা জানেন সুপ্রিম কোর্ট 44টা সংস্থাকে খুব ভালো। আমি বলছি দর্শকরাও জানেন যে এখনো 200 সংস্থা এসে যাচ্ছে। সিবিআই তদন্ত এবং সারদা নিয়ে সিবিআই তদন্ত সবথেকে বেশি যদি সংবাদ মাধ্যমের ভূমিকা থাকে, তাহলে এবিপি আনন্দ একের পর এক এক্সক্লুসিভ খবর সামনে এনেছে। আপনি নিশ্চয়ই মানেন, আবার খবর হলে আবার হবে, কিন্তু এটা কোনো তদন্ত বিশ্বাস করবেন না। আমি একটা কথা হাইয়েস্ট লিডারশিপ কারা কারা ইনভলভ সুপ্রিম কোর্টে এটা বুঝবার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট মদন মিত্র এবং কুণাল কোনোদিন জেল থেকে ছাড়া পাবে না, কারণ এরা খুব কৌশলে প্রমাণ করার চেষ্টা করছে সারদার হাইয়েস্ট বেনিফিশিয়ারি হচ্ছে এরা দুজন। ফলে এরাও জেলে বসে বুঝছে যে এদের এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য লিডারশিপ তারা ওকে ফাঁসিয়ে দিয়েছে। আমার একটা কথা বলার আছে, যেখানে আমাদের সংশয়তা যে জয় বন্দ্যোপাধ্যায়, অশোকদা বলছেন গুরুত্ব দেওয়ার দরকার নেই, বেশ, কৈলাস বিজয়বর্গী ঠিক কি বলেছিলেন এবং কোথায় সংশয়তা রয়ে গেল দেখুন। মোদী সরকারের বিরুদ্ধে সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে সড়ক বিরোধীরা এ রাজ্যে সারদা কেলেঙ্কারির ক্ষেত্রেও সেই নিয়ন্ত্রণেরই ছায়া দেখছেন অনেকে। তাদের দাবি, লোকসভা ভোটে জিতে ক্ষমতায় আসার পর মোদী মমতা সম্পর্কে টানাপোড়ে চরমে পৌঁছয়। ঠিক এই সময় সারদা কাণ্ডে সিবিআই এর তৎপরতাও কার্যত তুঙ্গে পৌঁছয়। গ্রেপ্তার হন তৃণমূলের একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ। তারপর মমতা মোদী সম্পর্কের বড় আস্তে আস্তে গলতে শুরু করে। সেই সঙ্গেই সিবিআই এর তৎপরতা গিয়ে থাকে তলানিতে। পরিবহন মন্ত্রী মদন মিত্রর পর আর কোনো হেভিওয়েট রাজনীতিবিদ গ্রেপ্তার হননি। এই প্রেক্ষাপটে আবার মোদী সরকারের বিরোধিতায় সুর চড়াতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি ফের সিবিআই এর তৎপরতা দেখা যেতে পারে? আবার কি হাজার হাজার কোটি টাকার সারদা কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে তৎপর হবে সিবিআই? সূত্রের দাবি, সিবিআই এর পরবর্তী গতিবিধি পুরোটাই সম্ভবত নির্ভর করছে বিহার ভোটের ফলের ওপর। বিজেপি নেতাদের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে। मुझे उम्मीद है कि दिवाली के बाद मंत्रिमंडल के आधे सदस्य जेल की शिक्षों में होंगे। 8ই নভেম্বর আমরা যেন বিহার জয় করতে পারি, আর বিহার জয় করলে বাংলার উপর বুলডোজার চালিয়ে দেওয়া হবে, একথা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে। সূত্রের খবর, বিহার ভোটে বিজেপি জিতলে সিবিআই যাতে প্রয়োজনে তেড়ে ফুড়ে সারদা কেলেঙ্কারির তদন্তে নামতে পারে সেই প্রস্তুতি চলছে পুরোদমে। সিবিআই সূত্রে দাবি, কয়েকদিন আগেই সিবিআই এর দিল্লির উচ্চপদস্থ আধিকারিকরা কলকাতার অফিসে ফোন করেন। সারদার তদন্তকারী অফিসারকে ডাকা হয় দিল্লিতে। তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন দিল্লির সিবিআই অফিসারেরা। কি আলোচনা হয়েছে সেই বৈঠকে? সিবিআই সূত্রে দাবি, সারদা তদন্তের গতি প্রকৃতি, ষড়যন্ত্রে আর কারা জড়িত, তাদের বিরুদ্ধে কি প্রমাণ রয়েছে, কাদের এখনো জেরার প্রয়োজন রয়েছে, সবই পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান কেন্দ্র গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, কলকাতার অফিসারদের বলা হয়েছে শুধু সারদা নয়, সমস্ত বেআইনি আর্থিক প্রতিষ্ঠান নিয়েই তথ্য প্রমাণ তৈরি করে রাখতে। কলকাতার অফিসারেরাও সেই মতোই এগিয়েছেন। সিবিআই সূত্রে দাবি, নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য 10 থেকে 12 জনের একটি তালিকাও তৈরি করা হয়েছে। তালিকায় এক সাংসদ, শাসক ঘনিষ্ঠ এক ব্যবসায়ী এবং শাসক দলের এক প্রভাবশালী নেতার নাম রয়েছে। কিন্তু সবটাই আপাতত নির্ভর করছে সেই রাজনীতির ওপর। এটাই দুর্ভাগ্য বলছেন অনেকে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।
ওমপ্রকাশ দা, আমার মনে আছে সারদা তদন্ত যখন শুরু হলো এবং তার পরের পর অগ্রগতি সামনে আসছিল, আপনি তদন্তের গতি নিয়ে অন্তত সন্তোষ প্রকাশ করেছিলেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন? সেটা যেটা আপনারা দেখিয়েছেন যে তদন্তের গতি নির্ভর করছে মমতা আর মোদির সম্পর্কের গতি প্রকৃতির উপরে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে তাদের যে অবস্থান আপনারা দেখালেন 2014 থেকে 2015 প্রথম থেকেই যদি দেখবেন, যখন কংগ্রেস কেন্দ্রে দুর্বল হলো পিভি নরসিংহ রাও সরকার আর নতুন শক্তি হিসাবে বিজেপির উত্থান হচ্ছে, উনি বিজেপির সঙ্গে যুক্ত হলেন। যখন দেখা গেল যে বিজেপি দুর্বল হতে শুরু করেছে, উনি আবার বিজেপি ত্যাগ করলেন। যখন ইউপিএ 1 সরকারের কাজকর্ম ভালো হচ্ছে, সিপিআইএম বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করেছে, উনি বিজেপি ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন। আর যখন ডক্টর মনমোহন সিংয়ের সরকার তার জনপ্রিয়তা কমছে, তখন সুযোগ বুঝে উনি আবার বেরিয়ে আসলেন। অর্থাৎ গোটা ব্যাপারটাই হচ্ছে যে যারা শক্তিশালী, যাদের সঙ্গে জনপ্রিয়তা রয়েছে, মমতা তার সঙ্গে গাঁটছাড়া বাঁধবে। আজকে গোটা ভারতবর্ষে মোদির গ্রাফটা ডাউন, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার ওই দূরত্ব করছেন। আর এখানে একটা পলিটিক্স না, আপনি প্রথম বাক্যে যেটা বললেন যে এই সম্পর্কের গতি প্রকৃতির উপর সারদা তদন্তের গতি নির্ভর করছে, তাই যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থান তো ছিল, এখনো মোদির সঙ্গে নৈকট্য বজায় রাখা, তাতে সিবিআই এবং ইডি কেউ তদন্ত করতে পারে। আপনার থিওরি অনুযায়ী এত সিম্পল না। ইস্যুটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে আমরা আজকে আলোচনা করছি, কি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি, যে যেটা গত বছর শুরু হয়েছিল, অর্থাৎ বিজেপিকে আর্টিফিশিয়ালি এখানে আর কি প্রতিষ্ঠিত করা। বিজেপির যে গ্রাফটা ডাউনওয়ার্ড গ্রাফ, এটা সবাই জানে। এবং বিহার নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে একটা অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি হয়েছে, মোদিকে ঘিরে নতুন নতুন বিতর্ক দেখা দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যেটা ডিপ্লিটেড ফোর্স, বিজেপিকে কেন অ্যাটাক করছেন, তার কারণটা হচ্ছে উনি বিজেপিকে বলস্টার করছেন। এইটার মাধ্যম দিয়ে এখানে যেটা প্রতিপক্ষ, অর্থাৎ আমি বামফ্রন্টের কথাও বলবো এবং কংগ্রেস, এই বামফ্রন্ট এবং কংগ্রেসকে দুর্বল করবার জন্য আর্টিফিশিয়ালি বিজেপিকে প্রপ করা হচ্ছে। কেন? দিস ইজ এ পোলারাইজেশন। এই পোলারাইজেশনকে আমরা অস্বীকার করি এবং আমরা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের মানুষ আর প্রতারিত হতে রাজি নন, এবং তাই জন্য আমরা যারা বিকল্প কংগ্রেস, তাদের পক্ষে মানুষের সমর্থন আসবে এবং মমতা ব্যানার্জি সরকারের এখান থেকে উৎখাতিত হবে। একটা ছোট্ট বিরতির সময় ফেরত এসে আপনাদের দেখাবো কেন সিবিআইকে জিবিআই বলছেন অনেকে, কেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন গুজরাট ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পরিণত হয়েছে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠছে। দেখাবো আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট ছোট্ট একটা বিরতির পর। নরেন্দ্র মোদী সরকার আসার পর সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন উঠতে শুরু করেছে? তারপর 30 জন ক্যাডারকে নেওয়া হয়েছে গুজরাট থেকে, একজন দুজন নয়, 30 জন ক্যাডার সিবিআইতে গেছেন। গুজরাট ক্যাডারের অফিসার তারা। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন 1। প্রশ্ন 2, দুটো শীর্ষ পদে 2 জন আমলাকে বসানো হয়েছে যারা নিঃসন্দেহে গুজরাট প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন। একজনের নাম ওয়াইসি মোদি এবং অন্যজন অরুণ কুমার শর্মা। ওয়াইসি মোদি হচ্ছেন সেই মানুষ 2002-এ ফেক এনকাউন্টার কেসে যে সিট ক্লিন চিট দেয় নরেন্দ্র মোদিকে, তার সদস্য ছিলেন তিনি। এই রকম অত্যন্ত সিবিআইয়ের শীর্ষ পদে 2 জন গুজরাট সরকার ঘনিষ্ঠ আমলাকে বসানো নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক বিতর্ক উঠেছে। দেখুন, বিরোধী থাকাকালীন প্রায়শই কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহারের অভিযোগ করত বিজেপি। এবার মোদী সরকারের বিরুদ্ধে সেই একই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী বিরোধীদের কটাক্ষ, সুপ্রিম কোর্ট ইউপিএ আমলে সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলে কটাক্ষ করলেও তার যথার্থ বাস্তবায়ন বোধহয় হয়েছে মোদীর আমলেই। 30শে সেপ্টেম্বর দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী মোদী সরকার ক্ষমতায় এসেই সিবিআই এর 2 শীর্ষ পদে 2 আইপিএস অফিসারকে নিয়োগ করেছে। 2টি নামই বেশ উল্লেখযোগ্য। প্রথম নাম ওয়াইসি মোদি, তাকে নিয়োগ করা হয়েছে সিবিআই এর অতিরিক্ত অধিকর্তা পদে।
তবে 1984 ব্যাচের অসম মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার ওয়াইসি মোদির আরও একটি পরিচয় রয়েছে। 2002 সালে গুজরাট সংঘর্ষ মামলায় যে বিশেষ তদন্তকারী দল নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দিয়েছিল তার সদস্য ছিলেন এই ওয়াইসি মোদি। মোদী সরকারের আমলে সিবিআই এ নিযুক্ত দ্বিতীয় ব্যক্তি হলেন অরুণ কুমার শর্মা। তাকে নিয়োগ করা হয়েছে সিবিআই এর যুগ্ম অধিকর্তা হিসেবে, অর্থাৎ পদমর্যাদায় যিনি সিবিআই এর নাম্বার 2। 1987 ব্যাচের গুজরাট ক্যাডারের আইপিএস অরুণ কুমার শর্মার সঙ্গেও শাসকের সম্পর্ক বেশ পুরনো। ভুয়ো সংঘর্ষে এক কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছিল গুজরাট পুলিশের বিরুদ্ধে। একটি তথাকথিত সিডিতে দাবি করা হয় সেই তদন্তকে বিপথে চালিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন সিবিআই এ নিযুক্ত এই অরুণ কুমার শর্মাই। মোদীর এক সহযোগীর নির্দেশে এক তরুণীর ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল গুজরাট পুলিশের বিরুদ্ধে। একটি স্টিং অপারেশনে দাবি করা হয় সেই ঘটনাতেও নাম জড়িয়েছিল এই আইপিএস অফিসার অরুণ কুমার শর্মার। ওয়াইসি মোদি এবং অরুণ কুমার শর্মা দুজনের নিয়োগই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি, যার মাথায় রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিরোধীদের কটাক্ষ সিবিআই এর 2 শীর্ষ পদে নিযুক্তদের ট্র্যাক রেকর্ড দেখার পর আলাদা করে আর বলার দরকার পড়ে না যে সিবিআই এ তাদের নিয়ে আসার কারণ কি। কেউ কেউ বলছেন বিরোধী থাকাকালীন তো বিজেপি সিবিআই কে কটাক্ষ করে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলতো, তাহলে এখন কি তারা সিবিআই কে গুজরাট ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পরিণত করার চেষ্টা করছে? বিরোধীদের দাবি এই ঘটনা যে শুধু সিবিআইতে ঘটছে এমন নয়। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে শীর্ষ আমলার পদে গুজরাট ক্যাডারের অফিসারদের নিয়োগ বেড়েছে হু হু করে। তথ্য বলছে মোদী সরকার ক্ষমতায় আসার পরই গুজরাট ক্যাডারের 30 জন অফিসারকে শীর্ষ আমলা পদে নিয়োগ করা হয়েছে। মোদী ক্ষমতায় আসার আগে থেকেই গুজরাট ক্যাডারের 14 জন অফিসার ডেপুটেশনে দিল্লিতে ছিলেন, অর্থাৎ লুটেন্স দিল্লিতে এখন গুজরাট ক্যাডারের অফিসারের মোট সংখ্যা 44। বিরোধীদের দাবি মোদী জমানায় আইএএস, আইপিএস, আইএফএস পদে গুজরাট ক্যাডারের অফিসারদের সংখ্যা চোখে পড়ার মতো। এই পদে যাদের নিয়োগ করা হয়েছে তাদের অনেকেই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন সেখানেই কর্মরত ছিলেন। এবিপি আনন্দ। সমিতা, এই স্টুডিওতে বারবার আপনি সিবিআই তদন্ত এবং অপরাধী যারা হোক তারা যত বড় রাজনৈতিক দলে যত প্রভাবশালী নেতা হন না কেন জেলের মধ্যে দেখতে চেয়েছিলেন। কোনো সন্দেহ নেই যে তদন্ত, নিরপেক্ষ তদন্ত, এর সঙ্গে এ রাজ্যের কোটি কোটি মানুষের সমস্ত সারা জীবনের সঞ্চয়ের যোগ আছে, তাদের যাবতীয় সুখ দুঃখ বেঁচে থাকা জড়িত আছে। কোথায় আটকে যাচ্ছে এই তদন্ত? একটা তদন্তকারী সংস্থা নিয়ে যদি এত প্রশ্ন, তার তদন্তের গতি এতবার রুদ্ধ হয় এবং এতবার সেই গতিমুক্তি হয়, সাধারণ মানুষের কোনো ভরসা থাকে? ভরসা আছে আপনার? না, আমার তো ভরসা নেই। তবে আমি আজকে বাঙালি হিসেবে খুব গর্বিত যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি, উনি অন্ততপক্ষে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে অনেক কিছু শিখেছেন, যেটা আমাদের রাজ্যে আমরা দেখেছি যে ইলেকশন কমিশনারকে কীভাবে, স্টেট ইলেকশন কমিশনারকে নিজের পছন্দের লোক আনতে হয়, হিউম্যান রাইটসের কী করে নিজের পছন্দের লোক আনতে হয়, পুলিশ কমিশনার কী করে নিজের পছন্দের লোক আনতে হয়, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখছি আমাদের রাজ্যে কোনো প্রয়োজন ছিল এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2014 মোদী সরকার এসেছে, 44 জন গুজরাট ক্যাডারের অফিসার ছিল। সেটাই বলছি যে মোদিজিকে ধন্যবাদ। ক্রেডিবিলিটিতে ধাক্কা দেওয়া ছাড়া আর তো কোনো আমি রাজনৈতিক একটা জিনিস আমার খালি মনে হয় যে আমরা গোটা ভারতবাসীরা সত্যি এমন একটা জায়গায় পড়ে গেছি যে এই নর্দমা বা এই কাদা থেকে আমরা বেরোতে পারছি না। তার কারণটা হলো আজকে আমি অশোকদাকে দেখে আমি একটু দুঃখই পেলাম। তার কারণ যেদিন আমরা বিশেষ করে কলকাতা শহরে প্রথম মুভমেন্টটা হয় যে সারদা কেলেঙ্কারি নিয়ে, সেই সব মঞ্চে আমিও ছিলাম, অনেকেই ছিলেন, ওমপ্রকাশ দাকেও ছিলেন, তো প্রত্যেকটি রাজনৈতিক এবং বিজেপিও ছিল। সেই বিজেপি আজকে রাজনৈতিক কারণে আমরা দেখতে পাচ্ছি, প্রথম দিকে দেখলাম খুব একটা রাস হলো, এই ধরে ফেলেছি, প্রায় ঢুকিয়েছি, আবার চেক করে বেরিয়ে গেল, স্লিপ করে গেল, এটা আমরা দেখেছি এটা। এবং যাদেরকে ধরা হয়েছিল তাদের এগেনস্টে যে সমস্ত এভিডেন্স তখন সিবিআই বলছিল বা সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছিলাম, তাতে কোনো রকমই তারা বেল পেয়ে বাইরে যাওয়ার উচিত পারে না। সেইখানে দেখলাম পার্টিকুলার 2-3 জন ছাড়া আর বাকিরা বেরিয়ে আসলো এবং দিনকে দিন দেখতে পাচ্ছি। এবং যারা রয়েও গেল তাদের মধ্যে বিশেষ একজন, তাকে এমন একটা সুবিধা দেওয়া হলো, মনে হচ্ছে 5 স্টার হোটেলে আছে একটা সেলিব্রিটি। হ্যাঁ, তো এই যে জায়গাটা, আমি কারোর নাম বিশেষ করে বলতে চাইছি না, আমি সেটাই বলতে চাইছি যে সেইখানে দেখলাম যখন লাস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মোদিজি আমরা কাছাকাছি হলো, তারপর থেকেই দেখলাম গোটা ঘটনাটা স্লো হয়ে গেল
এবং স্লোটা এমন হলো যে এবং তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, শুধু না তারা বলছে, বক্তৃতা দিচ্ছে। আমি এক সেকেন্ড আমি বলছি, আপনি বলবেন না সবটা, আমি আপনাকে প্রশ্নও করব। তো সেই জায়গাটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং তার মূল কারণ যেটা আমাদের আরেকটা ভয়ঙ্কর লাগছে, এই যে বিজেপি বিহারে ইলেকশনটা হচ্ছে, এই ইলেকশনটাও আবার ঠিক করবে আগামী দিনে, যেটা বিজেপি একজন নেতা বললেন, এবং বিজেপি নেতা শুধু বললেন না, তার সঙ্গে মাননীয় জয় বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, ওটাও একটা ভয়ঙ্কর বার্তা। কি বললেন উনি? বললেন বিহারে যদি বিপুল ভোটে জয় করার পরে পশ্চিমবাংলায় বুলডোজার চালিয়ে দেওয়া হবে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে। এটা কোন ধরনের রাজনীতি? এবং যেই রাজনীতি মানুষের বিশ্বাস হারায়, যে রাজনীতি প্রকৃত অপরাধীদের আড়াল করে, আজকে যখন কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন যে কদিন পরেই কালী পুজোর পরেই তারা সমীরদা বিহার ইলেকশনে যদি হেরে যায় তাহলে ঘরে ঢুকে যাবে, এটা কোন রাজনীতি? যে যেইখানে যারা প্রকৃত অপরাধী এবং তার একজন মিস্টার বর্গী, ওনার মতো একজন রেসপেক্টেড নেতা, কেন্দ্রীয় নেতা, তিনি যদি বলতে পারেন যে তিনি তার মনে হচ্ছে যে 8 তারিখের পরে বা কালী পুজোর পরে সমস্ত রাঘব বোয়ালরা জেলে ঢুকে যাবে, তার আশা, হ্যাঁ তার আশা, তাহলে আজকে তার আশাটা দুদিন পরে তো এনার মুখটাই কালো হবে, কারণ যখন আবার দেখবে যে এদের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এবং কি ভয়ঙ্কর রাজনীতি আমি বলতে চাই, যে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, প্রথম কথা বিহারে ভোট, প্রথম 2 দফা ইলেকশনের সময় উনি কিছু বললেন না, পরে বললেন যখন উনি বুঝলেন যে ভোটটা কোন দিকে যাচ্ছে। দ্বিতীয় কথা, উনি কার নাম বললেন? নীতিশ কুমার, লালু বাবু নয়, শুধু সঙ্গে কংগ্রেস। এই কংগ্রেসের ছেলেদের সবঙ্গে আমরা দেখেছি যখন মেরে ফেলা হলো তখন বললো যে তারা নিজেদের মধ্যে মারপিট করে মরে গেছে, অথচ প্রথমেই তিনি সেটাকে ডিনাই করলেন এবং ছাত্র পরিষদের ছেলেদেরকে অ্যারেস্ট করে রাখা হলো, ওনাদের নন বেলেবল অফেন্স দেওয়া হলো, আর যারা প্রকৃত অ্যাকিউজ তাদেরকে বেলেবল দেওয়া। এই যে একটা অদ্ভুত বিচিত্র রাজনীতির মধ্যে আমাদের গোটা ভারতবর্ষ আজকে পড়ে গেছে, সেটা খুব ভয়ঙ্কর দুঃখের এবং লজ্জার। আমি একটা মন্তব্য করব, তা হচ্ছে বাজারে যা খবর আছে যে মানুষ ভূঁইয়া প্রায় চলে গেছিলেন কংগ্রেস ছেড়ে, মানুষ ভূঁইয়া চলে যাচ্ছেন বলে পরে যখন থেকে গেলেন তখন তাকে ফাঁসানোর জন্য ওই সবঙ্গের ঘটনা। আমি একটাই কথা বলছি, এখানে অনেকেই অনেক কিছু নিয়ে কথা বলছে। এই সিবিআই যে কেসটা নিয়েছে সুপ্রিম কোর্টের আন্ডারে, এবং আব্দুল মান্নান একজন বরিষ্ঠ মানে রাজনীতিবিদ এবং বিকাশ ভট্টাচার্য হাইকোর্টের এবং খুব বড় লয়ার একজন, এরা দুজনে এই কেসটাকে স্টাডি করছে এবং নজর রাখছে। সুপ্রিম কোর্টকে বলাই গেছে যদি আপনারা মনে করেন যে এই কেসটা কোনোভাবে, অশোকবাবু আপনি যত সহজে বিষয়টা বলছেন তত সহজে না, পরবর্তী শুনানির ডেটে তারা আবেদন করতে পারেন যে গতি নিয়ে আমরা সন্তুষ্ট নই, তারপরে সেই কাজ আসবে। আপনি জানেন নিশ্চয়ই যে সুপ্রিম কোর্টের দীর্ঘ সময় সাপেক্ষ প্রক্রিয়া, সব জানি এই সংশয় আসবে কেন, যখন এরা কেন আমি বলছি কেন বিরোধীরা বলা শুরু করবে যে সিবিআই জিবিআই হয়ে গেছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ব্যুরো অফ ইনভেস্টিগেশন হয়ে গেছে। আমি বলছি, আমি কিন্তু এখনো বলছি না যে কেন্দ্র সরকারের কথা মতো কাজ করছে, কিন্তু আমি বলছি এই সংশয়টা তো রিক্রুটমেন্টেই বোঝা যাচ্ছে। এই সংশয়টা তো হ্যাঁ বারবার থ্রেট করে, যেটা আমাদের আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন। আর অন্যদিকে দেখো যেই কারণে ইউপিএ সরকার জনপ্রিয়তা হারালো, কি দাবি ছিল? সবার দাবি লোকপাল লোকপাল লোকপাল। আজকে লোকপাল অ্যাক্ট ইউপিএ সরকার কিন্তু যাওয়ার আগে আইন ছড়ে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কিন্তু আজকের নয়, এর আগেও নানা রাজনৈতিক জামানায়ও সেই প্রশ্ন একবার নয় বারবার উঠেছে। দেখুন, কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি, কিন্তু টাকা কোথায় গেল? কোন রাঘব বোয়ালরা তা পেটে পুড়ে বসে আছে? তার সম্পূর্ণ হদিশ এখনো মিলল না। সারদার হাজার হাজার নিঃস্ব প্রতারিত আমানতকারীর মতোই বহু সাধারণ মানুষও সেই অপেক্ষায়, কবে রাঘব বোয়ালদের চেহারাগুলো সামনে আসবে, কবে শাস্তি পাবেন তারা। কিন্তু একদা তৎপর সিবিআই হঠাৎই যেন সারদা নিয়ে ঠান্ডা। অন্যান্য বেআইনি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে একটু নাড়াচাড়া হলেও সারদা কি ঠান্ডা ঘরে চলে গেল? কোনো গোপন বোঝাপড়াতে কি সিবিআই চুপ? এরকমই নানা প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই ঘোরাফেরা করছে মানুষের মনে। কেউ বলছেন বিহারের ভোটের ফল বিজেপির অনুকূলে গেলে ফের সারদা নিয়ে তৎপর হতে পারে সিবিআই, আবার কেউ বলছেন ও আর কিছু হওয়ার নয়।
কিন্তু বহু সাধারণ মানুষেরই প্রশ্ন, সারদা কেলেঙ্কারি যে হয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। হাজার হাজার গরিব মানুষের টাকা যে রাজনৈতিক রাঘব বোয়ালদের পেটে গিয়েছে তা নিয়েও সন্দেহ নেই। তাহলে তার তদন্ত কখন গতি পাবে আর কখন ধীরে হবে তা কেন রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করবে? রাজনীতির কোপে পড়ে সিবিআই এর এই তদন্ত কি কানাগলিতে গিয়ে আটকে পড়বে, যেমনটা অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলার ক্ষেত্রে হয়েছে? 2011 সালে কোটি কোটি টাকা 2G স্পেকট্রাম কেলেঙ্কারির তদন্ত শুরু করে সিবিআই। গ্রেফতার করা হয় তৎকালীন টেলিকম মন্ত্রী এ রাজা এবং করুণানিধি কন্যা কানিমোজিকে। কিন্তু সেই মামলায় সিবিআই আর কি সূত্র জোগাড় করতে পেরেছে তা নিয়ে সাম্প্রতিককালে আর কোনো উচ্চবাচ্যই শোনা যায়নি। 1984 সালে শিখ বিরোধী হিংসার ঘটনায় কংগ্রেস নেতা জগদীশ টাইটলার কিংবা সজ্জন কুমারের নাম জড়ালেও সিবিআই তদন্তে এখনও তাদের বিরুদ্ধে জোরালো সাক্ষ্য প্রমাণ উঠে আসেনি। 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনায় নাম জড়ায় সংঘ পরিবার ও বিজেপির একাধিক হেভিওয়েট নেতার। তদন্ত শুরু করে সিবিআই, কিন্তু কোথায় শাস্তি? হাওয়ালা মামলায় রাজনীতিকদের বিরুদ্ধে যথোপযুক্ত তদন্ত না হওয়ায় আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয় সিবিআইকে। অন্যতম প্রধান অভিযুক্ত অত্যাভিয় কুত্রোচ্চিকে ধরতে সিবিআই তৎপর হয়নি বলে বারবার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত কুত্রোচ্চি মারা গিয়েছেন, সিবিআই ধরে উঠতে পারেনি। উত্তরপ্রদেশের রাজনীতির দুই হেভিওয়েট মুলায়ম এবং মায়াবতীর বিরুদ্ধে নানা সময়ে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলা রুজু হলেও সিবিআই সুনির্দিষ্ট তথ্য প্রমাণই জোগাড় করে উঠতে পারেনি। সোহরাবুদ্দিন শেখ ভুয়ো এনকাউন্টার মামলায় একসময় বিজেপির বর্তমান সভাপতি অমিত শাহর নাম জড়িয়েছিল, কিন্তু সিবিআই তাঁর বিরুদ্ধেও কোনো তথ্য প্রমাণ জোগাড় করে উঠতে পারেনি। যে মামলাতেই রাজনৈতিক হেভিওয়েটদের নাম জড়িয়েছে তাতেই সিবিআই এর তদন্তের এই হাল সাধারণ মানুষের মনে সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, এবিপি আনন্দের তরফে অন্তত আমরা অ্যাসিওর করতে পারি যে সিবিআই তদন্ত শুরু করলে, এবং আমি খুব সচেতনভাবে শুরু শব্দটা বললাম কারণ এই মুহূর্তে তদন্ত চলছে এরম কোনো ইঙ্গিত নেই, সবার আগে সেই খবর এবিপি আনন্দ দেখাবে, কিন্তু তদন্তের নিরপেক্ষতা এবং গতি নিয়ে এত প্রশ্ন উঠবে কেন? না দেখুন, আমি দুটো তিনটে অবজারভেশন দিতে চাইছি যে এমন আমি আশঙ্কা প্রকাশ করছি যে 2016 বিধানসভা নির্বাচনটা হাইজ্যাক হয়ে যেতে পারে। একদিকে সিবিআই তদন্তের প্রশ্নে সংখ্যাগরিষ্ঠের কাছে ধর্মীয় আবেগ আনা, আর আরেকদিকে সংখ্যালঘুর প্রশ্নে মোদির বিরোধিতা, কোমরে দড়ি পরানো, অর্থাৎ আলটিমেটলি একটা মেকি যে মানে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু 2016 বিধানসভাটা কমিউনাল লাইনে চলে যেতে পারে, এই একটা আশঙ্কা আমি প্রথম করছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আলোচনাটা শুরু হয়েছিল যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে তেড়ে ফুড়ে আবার মোদির বিরোধিতা শুরু করলেন, এর মধ্যে কিন্তু একটা গ্রাউন্ড রিয়ালিটি উনার আছে। 16 নির্বাচনের পার্সপেক্টিভে এই যে এত ভোট মানে লুট করার পরেও যে কয়েকটা জায়গায় বিরোধীরা জিতেছে সেখানে কিন্তু সংখ্যালঘুদের প্রাধান্য আছে। সংখ্যালঘু ভোটটা যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা আসানসোল ইভেন এই বিধাননগরেও আমরা লক্ষ্য করেছি। ফলে এইরকম একটা অবস্থাতে, এবং যেখানে মুকুল রায় একটা দল তৈরি করে সংখ্যালঘু ভোট ভাঙাতে পারেন বলেও খবর, সেই রকম একটা জায়গাতে মেকি বিজেপি বিরোধিতা করে হিন্দুত্বের মানে প্রশ্নটাকে সামনে এনে মাইনরিটি কমিউনিটির মন জয় করার একটা আপ্রাণ চেষ্টা, বিশেষ করে বিধাননগরে যেখানে কংগ্রেস জিতেছে, তার সাথে যেটা প্রশ্নটা যেটা আসছে সেটা হলো যে দেখুন, বেসিক প্রশ্ন আসছে যে সরকার 5 বছর চালানোর পরে মাইনরিটি কমিউনিটিদের জন্য উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তিনি পালন করতে পারেননি। মাইনরিটি কমিউনিটির লিডাররা শুধু বলছেন এই কথা তা নয়, স্বয়ং মুকুল রায় নিজে বলছেন যে কেবলমাত্র সাইকেল বিলি করে মাইনরিটি কমিউনিটির উন্নয়ন করা সম্ভব নয়। 30% মুসলমান মানে 125টা বিধানসভা কেন্দ্র, 125টা বিধানসভা কেন্দ্র 2016 বিধানসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ফলে এখন থেকে কিন্তু এই ব্যর্থতার জায়গাটাকে ঝাঁকতে গেলে আমাকে কেন্দ্র বিরোধীটাকে মানে সামনে আনতে হবে। আমি 14 ফিনান্স কমিশনের যদি রিপোর্ট দেখি, 14 ফিনান্স কমিশনের রিপোর্টে সরাসরি 32 থেকে 42% রাজ্যকে বরাদ্দ করা হলো, এবং তৃণমূলের ঘনিষ্ঠ যারা মানে অর্থনীতিবিদ তারা পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় দুহাত তুলে প্রশংসা করলো যে এত বিকেন্দ্রীকরণ, আর্থিক বিকেন্দ্রীকরণ এবং অটোনমি আগে কখনো দেওয়া হয়নি। এখন যে প্রশ্নটা আসছে যে তাহলে ব্যর্থতার জায়গাটাকে ঢাকবার প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং ব্যর্থতার জায়গাটা আপনি বলেন একটা মক ফাইট, একটা পোলারাইজেশন, এই ফাইটটা আমি আপনাকে মনে করিয়ে দিতে পারি 2013 আপনি পঞ্চায়েত নির্বাচনের কথা মনে করতে পারি যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে নির্বাচনটা হলো, তারপরেও বলা হলো যে রমজান মাসে নির্বাচন ঠেলে দিয়েছে এবং সেটার জন্য দায়বদ্ধ করা হলো বিরোধীদের।
এবং একইভাবে আপনি 14 নির্বাচনের যদি লক্ষ্য করেন যে ভার্চুয়ালি কমিউনাল মানে মাইনরিটি কমিউনাল লাইনকে কিভাবে অ্যাপিচ করা যেটাকে বলে, অ্যাপিচমেন্টের জায়গা থেকে তিনি একের পর এক বক্তৃতা শুরু করলেন। ফলে সব মিলে 30% মাইনরিটি কমিউনিটির পার্সপেক্টিভে এবং নিজের সরকারের ব্যর্থতার জায়গাটা, কারণ এখন তো বিরোধীরা প্রশ্ন আনবে সরকার 5 বছর কি করেছে, সেই ব্যর্থতার জায়গাটাকে ঢাকার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ফলে কেন্দ্র বিরোধিতা করাটা আনা খুব জরুরি। না না শুধু করণী সাইকেল বিতরণ করেছে বলে যাচ্ছেন কি করে? মুকুল তো মুকুলরা তো বলবে, মুকুল জেনারেল সেক্রেটারি না, কি করে ক্ষতি করতে না না ইজ গভর্ন কন্ট্রোল বাই দ্য বিজেপি। এখন এমপি এটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুকুল রায়কে বের করছে না? কথাটা বলছেন আপনি বলুন মুকুল রায় কোন দলের সঙ্গে আপনি বলছেন বিজেপির সঙ্গে তাহলে ওকে এক্সপেল করছেন না কেন? ওকে মুকুল রায়কে এক্সপেল করছেন না কেন? এটাই তো প্রশ্ন। মুকুল রায়কে এক্সপেল করলেই তো হয়। ও আচ্ছা এক্সপেল করবে না, এদিকে তাহলে কোনো সাহস নেই। আমি বলি না, আপনি বলি না আমার কয়টা বাড়ি মজা কোনটা দেয়নি, আমার প্রশ্ন একটা রয়েছে, আপনি দেবেন তো 10 গুণ বেশি দিয়েছে না। এখন সাইকেল এখনো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি দিন আপনি শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি দিন অনশন করে মাদ্রাসা শিক্ষকরা পড়ে আছে, মাদ্রাসা শিক্ষকরা অনশনে বসে আছে, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, তারা জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। সরকার আমি একটা কথা মোদির শক্তিহীন ওটা বলবেন না, শত্রুঘ্ন সিনহাকে বের করতে পারছেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি নেই, মুকুলকে বের করতে পারছেন না। মোদি মমতা মুকুল রায় দেবনারায়ণ বাবু এই কথা না আমার কথা আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দেওয়ার আমি বলুন। আমারও মাদ্রাসা শিক্ষকরা বলুন অনশন চালিয়ে যাচ্ছে, আজকে হলো 28তম দিন তাতে। হ্যাঁ বলুন বলুন, আমি তো জানি। আপনি বলুন আমার শুনুন 595 উত্তর দিন। প্রশ্নটা তো শুনলেন না, সময় দিতে চাবেন। 495তে মাদ্রাসার যারা শিক্ষকরা তারা স্থায়ীকরণের জন্য, তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই স্থায়ীকরণ করতে গেলে তাদের জন্য যে অর্থটা খরচ হবে, এখনই মমতা ব্যানার্জি বলছে আমাকে একটু সময় দিন, লেট মি হ্যাভ টাইম। কখনো দেব না বলিনি মমতা ব্যানার্জি, ইউ প্লিজ গিভ টাইম। কখনো বলিনি, মিথ্যা বলবেন না। মমতা ব্যানার্জি কিছু করার নেই, মমতা ব্যানার্জি শক্তিহীন হয়ে গেছে, মুকুল রায় বলেছে আমার প্রশ্নটা শুনুন প্লিজ, প্রশ্নটা শুনুন। আমার বক্তব্য হলো যেখানে তার মধ্যে একটি মেয়ের জীবনহানি হয়েছে, তারা রাস্তায় আজকে 28 দিন অনশন করছে, সেখানে রাজ্যের কোনো মন্ত্রী বা রাজ্য সরকারের কোনো প্রতিনিধি বা শাসক দলের কেউ প্রয়োজন মনে করলেন না সেখানে যেতে, উল্টে তাদেরকে ব্যঙ্গ করা হলো যে তারা অনশন নয়, তারা অবস্থান করছেন। এরকম অমানবিক আলোচনার বিষয় ছিল না। আমার একদম পরিষ্কার প্রশ্ন, মমতা দেবী যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন বলেছিলেন 10,000 মাদ্রাসা করে দেবেন। আমার প্রশ্ন এক, আপনার কটা মাদ্রাসা হয়েছে? এক। 2 নম্বর, সংখ্যালঘু মানুষের এডুকেশনাল পপুলেশন কতটা বেড়েছে? আমার প্রশ্ন খুব পরিষ্কার, আমার মনে হচ্ছে এটা তো আলোচনার বিষয়ই নয়। হ্যাঁ অশোক বাবু আপনি আমার শুধু এইটা বলেন, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। আমার একটাই কথা বলছি আর কি, আজকে এখানে আলোচনা একটা বিরাট প্রসঙ্গ বিশ্বনাথ দা তুললেন যে মাইনরিটি ভোট। আমার বক্তব্য, মাইনরিটি কি এত বোকা? ওদেরকে ভোটের আগে চকলেটে মুড়ে চকলেট খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, ওনারা বুঝতে পারছেন না?
আমি জানি গত 60 বছরে ওদের সবে তো ওদের পিছিয়ে ফেলা রাখা হয়েছে ভোট ব্যাংক করার জন্য, কিন্তু এখনো কি ওরা জাগবে না? এখনো কি ওরা ওই না জেগে তো দেখতে পাচ্ছেন গোটা দেশে কি চলছে? বুঝতে কিছু পারছে না। আপনি বলবেন না একটা শাড়ি আর 2 চাকার সাইকেল দিয়ে ভোট কেনা যায় না, এখনো ওটা ভাববেন না। সত্যটাকে সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যাপার নয়। পশ্চিমবঙ্গে আমরা সবাই নাগরিক, আমরা সে যেই ধর্মে বিশ্বাস করি, যে সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যাপার নয়। ইস্যুটা হচ্ছে মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশনটা একটা ডিসাস্টার। এই একদিকে দেখা যাচ্ছে বিকাশ দাদাকে মমতা ব্যানার্জি হচ্ছে একদিকে বিকাশ দাদা নরেন্দ্র মোদী আর একদিকে উন্নয়ন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের 4র্থ বৃহত্তম রাজ্য, আজকে আমরা সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়ছি। এই যে বিকাশ দাদা আর সন্দেহ নেই যে উন্নয়ন নিয়ে বিতর্ক চলতে থাকবে এবং সেই বিতর্ক যথেষ্ট স্বাস্থ্যকর, কোনো সন্দেহের দরকার। যেটা স্বাস্থ্যকর নয় সেটা হচ্ছে যে কেন দেশের সবথেকে বড় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে এত প্রশ্ন, এত সংশয় এবং এত গুরুত্বপূর্ণ, এত হাজার মানুষের ভবিষ্যৎ এবং সঞ্চয় নিয়ে যারা ছিনিমিনি খেললো, চোখের জলে ভেজা সেই অর্থের সুপ্রিম কোর্টের নির্দেশে সন্ধান চলছিল, সেই তদন্ত কি সত্যি সত্যি নিরপেক্ষ পথে হাঁটবে? রাজনৈতিক তরজা বাদ রেখে এই উত্তরের দিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। শুভ নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট ঢালাইয়ের জান। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট। ওয়াইল্ড স্টোন ফাইন ফ্র্যাগ্রেন্স ডিওস ডিজাইন্ড ইন ফ্রান্স এবং লয়েড এলইডি টিভি, जो दे खुशियों की गारंटी।